রোলস এগ রোলস নয় কি আর ল্যাগ্রাঞ্জ রোলস অ্যান্ড ল্যাগ্রাঞ্জ থিওরেম এদের উপপাদ্য এইটা আর কি আজকে ডিসকাশন। মেইনলি তো ঢুকতে পারি একটা 2 মার্কস দেয়, অনেক সময় একটা এমসিকিউ ঢুকিয়ে দেয়। 2 মার্কস একটা কনফার্ম পাবিই হয়, ঠিক আছে, আর এমসিকিউ ঢুকিয়ে দেয়। তো ব্যাপারটায় ঢোকার আগে প্রথমে বলি সন্ততা আর অবকলন যোগ্যতা, এটা একটু মনে করতে হবে। আমি এখনো কিছুটা একটু বলে দেবো, টাচ করে দেবো, আর তার সঙ্গে পুরোনো ভিডিওটাও আরেকবার দিন, আমরা তারপর লিঙ্ক পাঠিয়ে দেবো, তাহলে ঠিক আছে। সন্ততা আর অবকলন যোগ্যতা এই দুটো টপিকের উপর ভিডিওটা ভালো করে দেখবে, আমি এখন একটু টাচ করে দিচ্ছি। কোনো একটা ফাংশন এফএক্স কখন সন্তত হয়? ফার্স্ট কোশ্চেন, কখন সন্তত হয় বা কন্টিনিউয়াস হয়? আশা করি লিখলে মনে করা উচিত। কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টে আমরা চেক করছি সেই পয়েন্টে, সাপোজ যদি এ পয়েন্টে চেক করি, লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়ালস টু কি হবে, fa ইকুয়ালস টু কি হবে, x টেন্ডস টু a প্লাস fx। এখানে তিনটে জিনিসের ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা fx ফাংশনটাকে কি বলতে পারি? সন্তত। সন্তত মানে কি? যার গ্রাফটা কোনো জায়গায় ছেদ পড়েনি, ছেদ পড়ে গেলে সেটা কি? অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। আর যদি নর্মাল এরকম ভাবে চলতে থাকে, কোনো জায়গায় এরকম ছেদ নেই, তাহলে সেটাই কি বলবো? সন্তত, মানে কন্টিনিউয়াস, ঠিক আছে। একটা যদি একটা ফাংশন এরকম নিই, fx ইকুয়ালস টু সাপোজ লেখা আছে ধর 2 মাইনাস 3x x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, আরেকটা ধর রয়েছে যে শুধু 3x x লেস দ্যান 1। খেয়াল করো, 2 মাইনাস 3x যখন x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, না শুধু 3x যখন x লেস দ্যান 1। তাহলে আমরা বল এখানে কোন পয়েন্টে সন্ততা চেক করব? না নেগেটিভ, বল 1 পয়েন্টে সন্ততা চেক করব। যে পয়েন্টে ফাংশনটা ব্রেক হচ্ছে বা ফাংশনটা চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টে আমরা চেকটা করি। তাহলে এখানে কোন পয়েন্টে চেঞ্জ হচ্ছে? 1 পয়েন্টে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এখানে a এর জায়গায় কি বসবে? one মাইনাস है। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, তো এখানটা fx কি দাঁড়াবে? 1 মাইনাস মিন্স 1 এর থেকে ছোট নাকি 1 এর থেকে বড়? ছোট। 1 এর থেকে ছোট মানে কোনটা? 3x। এখানে fx এর জায়গায় কি দাঁড়াবে? কি লিখবো? 3x। ফাইনালি x এর জায়গায় ভ্যালুটা কি লিখবো? 1 শুধুমাত্র এই পাওয়ারে মাইনাস বা প্লাস দিয়ে আমরা এটা যাচাই করি যে সেটা 1 এর থেকে ছোট নাকি 1 এর থেকে বড়, এইটুকুর জন্য। কিন্তু ভ্যালুটা আমরা কি বসাই? যেটা আছে সেটাই বসে। এখানে 1 আছে, দিয়ে 1 বসে, তো 3। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছে হলো লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। এটা কি আসছে? 2 মাইনাস 3x, তাহলে বসালে কত হচ্ছে? মাইনাস 1। আচ্ছা, f1 কত হবে? ইকুয়ালটা কোনটার সাথে আছে? প্রথমটার সাথে আছে, তাহলে ওখানেই বসবে। কত হবে এটা? -1। কেসটা হলো এরা দুজন সমান, কিন্তু এরা তিনজনই কি সমান? তাহলে এটা কি সন্তত হবে? হবে। এটা কি অসন্তত হবে, ডিসকন্টিনিউয়াস। মনে পড়ছে? এনি ডাউট? ঠিক আছে। এই অঙ্কটাই সাপোজ তোকে এখানটায় 3x দিল না, এখানটায় 3x না দিয়ে এখানটায় বলে দিল -x হবে যখন x লেস দ্যান 1। তো এক্ষেত্রে কি ঘটে যাচ্ছে? এইটা -x বসছে, এখানে -1, তো তিনটে সমান হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু সন্তত অপেক্ষক হয়ে যাবে। মনে পড়ছে? তবুও ভিডিওটা দেখবি আর কি। তো এই গেল সন্তত। আচ্ছা, আর অবকলনযোগ্য কখন হয়? একটা অপেক্ষক অবকলনযোগ্য কখন হয়? কারেক্ট। তো এটা মুছি। একটা অপেক্ষক অবকলনযোগ্য হয় বা ইংলিশে বলে ডিফারেন্সিয়েবল যদি তার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ইকুয়াল হয়, মানে l f dash x আর r f dash x ইকুয়াল হয়। আচ্ছা, l f dash x কি করে বের করব? f dash x বলতে আমরা কি বুঝি? লিমিট h টেন্ডস টু 0
f of x plus h minus fx by h। মনে পড়ছে? কার কোনো ডাউট আছে? আচ্ছা, a left dash x হলে কি হয়? এক্স্যাক্টলি কোথায় মাইনাসটা হবে? 0 মাইনাস। বি কেয়ারফুল, এখানে কিন্তু সবসময় h টেন্ডস টু 0ই হবে। যদি l থাকে তাহলে 0 মাইনাস, যদি r থাকে তাহলে 0 প্লাস। এখানে কি এখানকার লিমিটে কিন্তু কোনো x এর ভূমিকা নেই, এখানে কি থাকবে? h ই থাকবে আর টেন্ডস টু 0ই হবে। l হলে শুধু মাইনাস, r হলে প্লাস। তাহলে x এর ভূমিকাটা কোন জায়গায়? ধর এই ফাংশনটাই আমরা চেক করতে চাইছি যেটা অবকলনযোগ্য কিনা। ঠিক আছে, তো এট ফার্স্ট বলি, একটা ফাংশন সন্তত না হলে অবকলনযোগ্য এমনিও হবে না। ভালো করে শুনবি কথা, একটা ফাংশন যদি সন্তত না হয় তাহলে অবকলনযোগ্য এমনিও হবে। তাহলে প্রথমে যেটা 3x লেখা ছিল সেটা কি আদৌ হতো? যেহেতু সন্ততই নয় তাই অবকলনযোগ্য নয়। তো 3x দিয়ে আমাদের অঙ্কটা চেক করারই দরকার নেই, তাই আমরা ব্যাপারটাকে -x এ বরং চেক করি। -x এর জন্য এটা কিন্তু সন্তত হচ্ছিল, তাহলে একটা ধাপ পেরিয়ে গেছে। কিন্তু আবার এটাও নয় যে সন্তত হয়ে গেলেই অবকলনযোগ্য হবে, মানে সন্তত না হলে কনফার্মলি হবে না। ওটা ধরতে পারি প্রথম গেট, প্রথম গেট যদি না ঢুকতে পারি দ্বিতীয় গেটে পৌঁছাবোই। আবার এইটাও নয় যে প্রথম গেট পেরিয়ে গেলে আমরা দ্বিতীয় গেটে পৌঁছে যাবো, সেটা মনে রাখতে। ঠিক আছে, তো প্রথম গেট পার হয়ে গেছে, সন্তত হয়ে গেছে। তো এবার দেখা যাবে যে অবকলনযোগ্য আদৌ হবে কি। তো তার জন্য আমাদের কি ফার্স্ট a left dash x বের করব আর r left dash x বের করব। a left dash x, x এর জায়গায় কি বসবে বল? 1 বসবে, যেখানে ওই ফাংশন ব্রেক হচ্ছে সেটাই বসবে, যা থাকবে ওখানে ইনফরমেশন লেগে বসবে। তাহলে এখানে কি করব আমরা? l f dash 1 বের করব। তাহলে কি আসছে? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 1 plus h minus f1 by h। এনি ডাউট? তাই তো? তো এইবার দেখা যাক যে 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট না বড়? মানে নেগেটিভ ভ্যালু ছোট। সেই ভ্যালুটা যদি এখানটায় অ্যাড হয় এই জায়গাটা মানে 1 plus h, এটা কি 1 এর থেকে ছোট হবে না বড় হবে? শুধু এইটুকু বলছি, 1 plus h কি করে বড় হবে? ছোটই হবে। 0 মাইনাস মানে তো নেগেটিভ ভ্যালু, এখানে যোগ হয়তো 1 থেকে ওটা বাদ যাচ্ছে, তাহলে এই ভ্যালুটা কি 1 এর থেকে ছোট হবে? h টা কি 0 মাইনাস, তাহলে বুঝবি 0 মাইনাস মানে এটা নেগেটিভ ভ্যালু। এবার এখানে যদি হচ্ছে 1 মাইনাস সামথিং বসছে, তাহলে কি 1 এর থেকে কি হচ্ছে? ছোট হবে। এই জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে, গন্ডগোলটা এই জায়গাটাতেই হবে। শুধু দেখবো যে এইখানটায় যদি ছোট হয় তাহলে এখানটাও ছোট হবে, এটুকু মনে রাখতে হবে। তাহলে এখানটা যদি ছোট হয় তাহলে এবার বল এই ফাংশন ওয়ার্ক করবে না এই ফাংশন ওয়ার্ক করবে? নিচেরটা, মানে বুঝে গেছি 1 এর থেকে ছোট, তাহলে নিচের ফাংশনটা ওয়ার্ক করবে। fx হলো -x, তাহলে x এর জায়গায় কি বসবে? 1 plus h, তাহলে এখানটা কি দাঁড়াবে তাহলে? হ্যাঁ, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস -1 মাইনাস h। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আর কোন ডাউট আছে? আর f1 কি হবে? হ্যাঁ, 1 ইকুয়ালের জন্য যেটা সেটাই বসাবি, 1 এটা বসবে তাহলে -1 আর নিচে কি h। ক্লিয়ারলি -1 কেটে যাবে, এমনকি এই h ও কেটে যাবে। ফাইনালি অ্যান্সার কি দাঁড়াচ্ছে? -1 দাঁড়াচ্ছে। এই আউট। এবং বি কেয়ারফুল, এখানে কিন্তু লিমিট কোনো কিছু অ্যাপ্লাই হলো না। যদি এরকম ঘটতো যেটা এখানে h স্কয়ার বাই h আছে, h স্কয়ার বাই h, তাহলে একটা কি লবে h থেকে যেত, তো ওই h এর উপরে লিমিটটা অ্যাপ্লাই হতো, তো 0 বসতো, তাহলে অ্যান্সার কি হতো সেক্ষেত্রে? 0 হতো। এই ক্ষেত্রে লিমিট অ্যাপ্লাইয়ের কোনো দরকার পড়ছে না, তো কেটে যাচ্ছে। যখন দরকার পড়বে সেটা বসাতে হবে। তো -1 হলো। এরকম ভাবে l f dash 1 বের করলাম, এইভাবে আমরা r f dash 1 বের করতে পারবো। সেই ক্ষেত্রে কোন ফাংশনটা কাজ করবে? এটা করা যাবে ক্যালকুলেশন। এবার দেখবো কি দুটো ভ্যালু ইকুয়াল, যদি ইকুয়াল হয় তাহলে অবকলনযোগ্য হবে, না হয় তো হবে না। একদম হলো এই হলো সন্ততা আর অবকলনযোগ্যতা বেশি ব্যাপার। তবু ভিডিওটা দেখবি আরেকবার ব্যাপারটা আইডিয়াটা ক্লিয়ার হবে। তো এবার আমি রোলে ঢুকি। রোল কি বলছে মুসলাম। সব থেকে বড় ব্যাপার সন্ততা অবকলন যোগ্যতাটাকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। রোল কি বলছে দেখ, রোলের উপপাদ্য বলছে যে fx হলো x এর একটি বাস্তব অপেক্ষক। বাস্তব অপেক্ষক কথাটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মূল ব্যাপার কোনো কমপ্লেক্স নাম্বার হবে না। বাস্তব অপেক্ষক মানে নর্মাল যা যা করছিস, sin x cos x x স্কয়ার log x এইসব জিনিস, ঠিক আছে? তো বাস্তব অপেক্ষক, এবং অপেক্ষকটি a less than equals to x less than equals to b বদ্ধ বিস্তারে। বদ্ধ বিস্তার মানে কি?
বল ক্লোজড ইন্টারভ্যাল তো বটেই, ওটা কেন মানে এই কথাটা উল্লেখ কেন করলো, এটা দিয়ে কি বোঝাচ্ছে? কোনটাকে বদ্ধ বলে, কোনটাকে দুটো মানের মধ্যে সীমাবদ্ধ থাকে মানে, মানে যেমন সাইন এক্স মানে সাইনের মধ্যে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ কেটে গেছে। রজত একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা বদ্ধ বিস্তার কাকে বলে আমি জিজ্ঞেস করছি। যেখানে এক্স এর মানটা তার লোয়ার লিমিটের ভ্যালুর ইকুয়াল হতে পারে এবং আপার লিমিটের ভ্যালুর ইকুয়াল হতে পারে, সেটাকে বদ্ধ বিস্তার বলে। মানে এখানে ইকুয়াল চিহ্নটা আছে। আর ওপেন ইন্টারভ্যাল কোনটা, বা ওটা বলছে মুক্ত বিস্তার, মানে এখানে ইকুয়ালটা নেই। যে কোনো একটা ইকুয়াল থাকলে তাকে অ্যাকচুয়ালি সেমি ওপেন বা সেমি ক্লোজ বলে, ঠিক আছে? আর দুটো ইকুয়াল থাকলে ক্লোজড মানে বদ্ধ, দুটোই যদি ইকুয়াল না থাকে তাহলে ওপেন বা মুক্ত বিস্তার বলা, ঠিক আছে? তো এখানে নিশ্চয়ই এবার দেওয়ার কারণটা বুঝতেই পারছিস, ওখানে মেনশন করেই দিয়েছে a less than equals to x less than equal to b। এই বদ্ধ বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে এই তিনটে পয়েন্ট হলো মেন। এমনকি এরকমও ঘটতে পারে শুধুমাত্র রোলের উপপাদ্যটাই লিখতে দিন, এরকমও ঘটে যেতে পারে। তো রোমান 1 কি বলছে যে এ থেকে বি বদ্ধ বিস্তারে ওইটা কি হবে, সন্তত হবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, এ থেকে বি মুক্ত বিস্তারে ওইটা অবকলনযোগ্য হবে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি বলছে, এফ এ ইকুয়ালস টু এফ বি হবে। কোনো একটা ফাংশন এফ এ যদি এই তিনটে শর্তকে একসাথে সিদ্ধ করে তাহলে বলছে যে এ থেকে বি এর মাঝখানে আমরা এমন একটা ভ্যালু সি পাবো যেটা কি করবে, তার ডেরিভেটিভ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ডেরিভেটিভ কি, এফ ড্যাশ এক্স, সেটা ইকুয়ালস টু 0, এটাকে স্যাটিসফাই করবে, মানে কি হবে, এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে। প্র্যাকটিক্যালি তাই ঘটে। এই ইকুয়েশন থেকে যে কোনো ফাংশন যদি সত্যি সত্যি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, আর এই ডেরিভেটিভ ইকুয়েশন থেকে ওখানে সি বসিয়ে এখান থেকে সি এর মান যা পাবো, সত্যি সত্যি দেখা যাবে সি এর মানটা এখানকার মান আর এখানকার মানের ঠিক মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে। এটাই রোলের উপপাদ্য, ঠিক আছে? উদাহরণে আসি, ব্যাপারটা আরো বুঝতে পারবে, ঠিক আছে? এখন বিষয়টা কি, এখানে একটা কথা হচ্ছে কি, উদাহরণে আসছি। এখন কথাটা হচ্ছে তাহলে কোনো একটা যদি কোশ্চেন দেয় তাহলে কি আমরা প্রথমে সন্ততা করব, তারপরে অবকলন যোগ্যতা করব, তারপরে ইকুয়াল দেখাবো, তারপরে এই মান বের করবো, 2 মার্কসের জন্য এত কিছু করবে? এটা তো বিশাল ব্যাপার হয়ে যাবে, ওখানেই অনেক টাইম বেশি যাবে। কি ব্যাপারটা কি ঘটবে এখানে দেখ, বা উদাহরণ একে আসা যায়। উদাহরণ 1 এখানে একটা কথা আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ওখানটায় পারলে স্টার দিয়ে রাখবে। দেখ কোশ্চেনটা কি আগে দেখে নে, আমি স্টারটা কোন জায়গাটা মারতে বলছি, সে উদাহরণেও মার, কিন্তু মেন কোন জায়গাটা স্টার বা আন্ডারলাইন দিতে বলছি বলছি। কোশ্চেনটা কি বলছে, -2 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান 2, -2 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 2 তে fx হলো x³ - 4x দিয়েছে, ঠিক আছে? এইবার এই যে কথাটা তার নিচে লিখেছে সেইটা হলো ইম্পর্টেন্ট। এর জন্য তোকে আর সন্ততা আর অবকলন যোগ্যতা আলাদা করে প্রমাণ করে দেখাতে হবে। কেন? এই কথাটাকে লিখবি যে fx একটি বহুপদী অপেক্ষক। বহুপদী অপেক্ষক কোনটাকে বলে? মোর দ্যান 1 হলে। আর ব্যাপারটা কি যে ওখানে কোনো অন্য কিছু এনগেজড নেই, মানে ধর ত্রিকোণমিতিক ফাংশন, লগ এক্স ফাংশন এইসব এনগেজড নেই, যা আছে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল অ্যালজেব্রিক ফরম্যাটে আছে। মানে এরকম ফরম্যাটকে আমরা বহুপদী অপেক্ষক বলে ঘোষণা করতে পারি, সে যা খুশি থাকে এরকম টাইপের, এরকমভাবে কমছে ক্রমশ, ঠিক আছে? তো এখানে দেখ, এখানে কি কোনো রকম সাইন এক্স, কস এক্স, লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স এসব আছে? নেই। আর এইটাতে এরকম টাইপের একটা প্যাটার্ন মেনটেন করেছে। এই জিনিসগুলোকে বহুপদী অপেক্ষক বলা হয়। তাহলে এটা দেখলে কি বুঝতে পারবে এটা বহুপদী অপেক্ষক, মানে মূল কথা এক্স দি, শুধু এক্স দি যেগুলো আছে, ঠিক আছে? একটা বহুপদী অপেক্ষক সবসময় সসীম বিস্তারে সন্তত এবং অবকলনযোগ্য হবে, ওই কথাটাই ওখানে লিখতে হবে।
একটা বহুপদী অপেক্ষক সর্বদা সসীম বিস্তারে সন্তত এবং অবকলনযোগ্য হবে। ওই জায়গাটায় আন্ডারলাইন কর, এইটাই হলো মূল এখানে স্টার বানানোর মতো লাইন। এই লাইনটার জন্যই তোকে আলাদা করে সন্ততাও দেখাতে হবে না, আলাদা করে অবকলনযোগ্যতাও দেখাতে হবে না। এখন কোশ্চেনটা হচ্ছে, দেখ শুনে নে ভালো করে, যে বহুপদী, আচ্ছা এবার কোশ্চেনটা হচ্ছে সসীম বিস্তারটা বল। হ্যাঁ সীমা আছে। কেন সীমা আছে? কারণ আমি বুঝতে পারছি এটা -2 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 2 তে শেষ হচ্ছে, তাই এটা কি সসীম বিস্তার। এখন যদি এরকম হতো ধর -2 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইনফিনিটি, এটা কি কোথায় শেষ আমি কি বলতে পারছি? অথবা এরকম যদি হতো তাহলে কি বলতে পারছি? অসীম। যদি শুধু r থাকতো অসীম, শুধু n থাকতো অসীম। তাহলে এইগুলো সবই কি বিস্তার? অসীম বিস্তার। সন্দেহ আছে? আর দুদিকে যদি ইকুয়াল থাকে তাহলে সেটা সসীম বিস্তার। তো যে কোনো বহুপদী অপেক্ষক দেখে চিনতে পারবো, যে কোনো সসীম বিস্তার দেখে চিনতে পারবো। তাহলে বহুপদী অপেক্ষক সসীম বিস্তারে সবসময় কি হবে? সন্তত এবং অবকলনযোগ্য। দেখ দুটো পয়েন্ট শেষ হয়ে গেল এখানে। থার্ড পয়েন্ট অনুযায়ী কি fa ইকুয়ালস টু fb হতে হবে। তাহলে লোয়ার ভ্যালুতে, লোয়েস্ট ভ্যালুতে আমরা ফাংশনটার ভ্যালু বের করব, মানে f-2। দেখ ফলো আপ, f-2 বের করেছে, ঠিক আছে। তারপরে দেখ f(2) বের করেছে, দুটো ইকুয়াল হয়েছে। আচ্ছা তাহলে এরা যদি ইকুয়াল হয় তাহলে কি আসছে? -2 থেকে 2 এর মাঝখানে একটা পয়েন্ট c পাবো। এই যে এখানটায় -2 আছে, এখানটায় 2 আছে, এর মাঝখানে একটা পয়েন্ট c পাবো, যেটা কি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তো এইটার ডেরিভেটিভ ভ্যালুটা কত এসেছে? 3x² - 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো? প্র্যাকটিক্যালি x এর জায়গায় কি বসবে? c। তাহলে 3c² - 4, দেখ তাই করেছে। ওখান থেকে দেখ c এর মান কি পাওয়া যাচ্ছে? +or-1.155। প্লাস নি বা মাইনাস নি, দেখ দুটো ভ্যালু কি -2 থেকে +2 এর মধ্যেই আছে। তার মানে কি রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হলো। তোকে এখানে কেমন ভাবে কোশ্চেনটা করবে? কি হবে? ও আচ্ছা আচ্ছা তো বলতে কি রিংটোন কি মিস্টেক হবে? ব্যাপারটা রিংটোন তো ওইটা করে নতুন মনে আছে ভালো একটা কথা ওই ভালো খুলে রেখে কি মানে কিছু এখানে কোশ্চেনটা কি আসতে পারে? এখানে কোশ্চেনটা এরকম আসতে পারে যে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করো, এরকম লিখতে পারে। অথবা এরকম বলতে পারে রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা যাচাই করো। কি বিষয়? তা এরকম ভাবে আমাদের তিনটে কন্ডিশন চেক করতে হবে। তারপরে গিয়ে লাস্টে ওই ডেরিভেটিভ c বসিয়ে 0 করে c এর মান বের করতে হবে। দেখবো যে ওই মানটা ওর মধ্যে আছে কিনা, থাকবেও। রোলের উপপাদ্য যাচাই হয় তা আপনার কি থাকবে। ক্লিয়ার হচ্ছে? তো এই গেল অ্যালজেব্রিক ফাংশন, মানে শুধুমাত্র x দিয়ে যদি থাকে। এবার যদি থাকে ধর sin x cos x দিয়ে, তাহলে কি ঘটবে? উদাহরণ 1-2 দেখা যাক। এই ক্ষেত্রেও আমাদের কিন্তু শুধু দেখতে হবে যে দেখ বিস্তারটা কি দিয়েছে, 0 থেকে π/2। ভালো করে শোন, এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে। 0 থেকে π/2 আমাকে বল, 0 থেকে π/2 বিস্তারে sin x এর কোন জায়গায় মান কি অসংগত হয়? না হয় না তো। তাহলে এখানে কোনো অসন্ততারও কেস আসবে না, ঠিক আছে। কোনো জায়গায় যদি অসংগত ব্যাপার ঘটে, যেমন যদি এখানে sin x না থেকে tan x থাকে, tan π/2 কি হয়ে যায়? অসংগত। তাহলে এটা যদি tan x থাকে তাহলে ঝামেলা হতে পারে। tan তো নেই, sin আছে, তাহলে sin এ কোনো ঝামেলা করে না, cos করে? করে না। তার মানে কি 0 থেকে π/2 এর মধ্যে এরা সন্তত, এদের যোগফলটাও কি হবে? সন্তত। এবার যদি এদেরকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি পাবো? cos x - sin x পাবো। তাহলে সেটাও কি হচ্ছে? 0 থেকে π/2 এর মধ্যে কোনো জায়গায় ঝামেলা করছে না। তাহলে কি হবে? আপনি অবকলনযোগ্য হবে। দেখ বোঝা যাচ্ছে কথাটা? তো আমরা কি চেক করছি? যে কোনো একটা ফাংশন বা তার ডেরিভেটিভ ফাংশন কোনো একটা জায়গায় অসংগত হচ্ছে কিনা। যদি অসংগত হয়ে যায় তাহলে আইদার সন্তত হবে না অথবা অবকলন যোগ্য হবে না। বোঝা যাচ্ছে কথাটা? তো এরকম ভাবে যদি আটকে যায় তাহলে আমরা ডিসিশন নিয়ে নিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখ এটা হয়ে গেল। এবার দেখ কি হচ্ছে, f0 তে ভ্যালু বের করেছে, মানে f এ বের করতে হবে।
আর এফ বি বের করেছে, ইকুয়াল হয়ে গেছে। তারপরে তো নর্মাল ব্যাপার, এফ ড্যাশ সি 0 করে সি এর মান বের করেছে, সি এর মান দেখা যাচ্ছে যেটা আসছে π/4, সেটা 0 থেকে π/2 এর মধ্যেই আছে। তো সত্যটা যাচাই হয়ে গেল। তাহলে এই গেল একটা প্যাটার্নের অঙ্ক, সেটা হয় অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক বলতে এটাকে অ্যালজেব্রিক বলছি, এটা বহুপদী, শুধু এক্স দিয়ে আছে, হয় অ্যালজেব্রিক ফরম্যাটে থাকতে পারে বহুপদী, অথবা কি ত্রিকোণমিতিক ফরম্যাটে থাকতে পারে, সাধারণত এই দুটোর উপরই ধরতে। ঠিক আছে, তার দুটো প্যাটার্ন হলো। আচ্ছা, এরপরে আমি চলে আসি উদাহরণ 2-তে। এখানে দেখ প্রযোজ্য হবে কিনা জানতে চাইছি। প্রযোজ্যের ঝামেলা কোন কোন জায়গায় হতে পারে ভালো করে শুনবি। যদি কোনো অঙ্ক তোকে মড এক্স দিয়ে দেয়, মড ফাংশন দিয়ে, মড এক্স আছে, মড x-1 আছে, বা মড x-2 আছে, মড দিলে ঝামেলা হতে পারে। দেখ উদাহরণ 2 এর 1 দেখ, মড দিলে কেন ঝামেলা হতে পারে। আর বি কেয়ারফুল, মড যদি দেয় তাহলে কিন্তু সন্ততাও চেক করতে হবে, তাহলে অবকলন যোগ্যতাও চেক করতে হবে। মড দিলে কিন্তু চেক করতে হবে, উইদাউট চেকিং তুই অ্যান্সার করতে পারবি না। দেখ এবার দেখ এই উদাহরণটা দেখ, মড এক্স দিয়েছে, দেখ x = 0 তে সন্ততা চেক করেছে, দেখ হেডিং লেখা আছে ডিপ করে মনে, দেখলি? তাহলে কি সন্তত হলো কি হলো না? সন্তত হয়েছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে কি আসছে, x = 0 তে অবকলন যোগ্যতা। তো যা যা তখন ডিসকাস করেছিলাম সেভাবে করবি, তাতে দেখা যাচ্ছে অবকলন যোগ্য হচ্ছে না। তাহলে অবকলন যোগ্য যদি আটকে যায় তাহলে কি অস্তিত্ব থাকবে? বোঝা যাচ্ছে কথাটা? সেকেন্ড পয়েন্টে কি আটকে গেল, এটা একই না? তাহলে অবকলন যোগ্য যদি না হয় তাহলে কি রোলের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো? প্রযোজ্য না, মিটে গেল। তাহলে একটা টাইপের অঙ্ক এরকম হতে পারে। আচ্ছা, উদাহরণ 2-তে কি আছে, এটা দেখ কিছুক্ষণ আগে যেটা বললাম আমি tan x দিয়ে, সেইটা আমি কি বললাম আরেকবার রিপিট করি, যে কোনো একটা ফাংশন fx অথবা তার ডেরিভেটিভ ফাংশন f dash x যে রেঞ্জটা দেবে, মানে যে বিস্তারটা দেবে a থেকে b, যে বিস্তারটাই দিক না কেন, সেই বিস্তারের কোনো একটা ভ্যালুতে যদি কি হয় অসংজ্ঞাত অ্যান্সার দেয়, এই বিস্তারের কোনো একটা ভ্যালুতে যদি অসংজ্ঞাত অ্যান্সার দেয়, তাহলে আমি কি বলতে পারি, হয় সন্তত হবে না অথবা অবকলনযোগ্য হবে। আর যদি দুটোর মধ্যে যে কোনো একটা না হয় তাহলে কি রোল অ্যাপ্লাই করা যাবে। তো উদাহরণ 2-এ দেখ, cot x আছে, এক্স্যাক্টলি 0 তে আটকে যাচ্ছে, এবং ওখানে রেঞ্জটা কি দিয়েছে, -π/2 থেকে +π/2। এখন এইটা যদি -π/2 থেকে +π/2 দিয়েছে বলে এইটা π/4 থেকে π/2 দিত, তাহলে কি ঝামেলা করতো? যে -π/2 থেকে π/2 এর মধ্যে 0 একটা পয়েন্ট আছে বলে ওই জায়গাটা অসংজ্ঞাত হচ্ছে। তোকে যদি এখন রেঞ্জটা দিত π/4 থেকে π/2, তাহলে কি ঝামেলা করতো? কারণ ওর মাঝখানে তো 0ই নেই, তাহলে অসংজ্ঞাতের ঝামেলা থাকতো না, সংজ্ঞাতেই থাকতো, তাহলে সন্তত হতো, তাহলে রোল অ্যাপ্লাইও করা যেত। তো ঝামেলাটা কখন হবে, যে বিস্তারটা দিয়েছে সেই বিস্তারের মাঝখানে কোন একটা ভ্যালু আছে, বিস্তারের বাইরে যা খুশি থাকে, আমাদের সেটা নিয়ে ম্যাটার করে লাভ। ক্লিয়ার? তো এটাই যাক ডিসকাশনে এনেছে, অনেক কিছু লিখেছে ঠিক আছে, কিন্তু মূল টু দা পয়েন্ট কথাটা লিখলেই যথেষ্ট, যে cot 0 তে অসংজ্ঞাত, সুতরাং এটি x = 0 জন্য সন্তত নয়, সুতরাং রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার উদাহরণ 2-এর 3 নম্বরে যদি চলে যাস, এইটা কি কি কারণে ঝামেলা করছে, এখানে কিন্তু fx কোনো ঝামেলা করছে না। এটা যদি ডেরিভেটিভ করিস f dash x, তাতে দেখ হরে একটা ফ্যাক্টর পাচ্ছি x-3 হোল টু দি পাওয়ার 1/3, আর রেঞ্জ তোকে কি দিয়েছে 2 থেকে 4, 2 থেকে 4 এ একটা ভ্যালু আছে না 3, 2 থেকে 4 এর মাঝখানে 3 যদি বসে নিচে হরে 0 চলে আসছে, তাহলে কি অসংজ্ঞাত হচ্ছে। এখন যদি এটা 2 থেকে 4 না দিয়ে তোকে বলতো এরকম 4 থেকে 6, তাহলে কি ঝামেলা করতো? 4 থেকে 6 এর মাঝখানে আমি যা খুশি মান বসাই, হরে কি 0 আসতো? আর হতো না, ঝামেলা হতো না। তো লজিকটা বোঝা যাচ্ছে যে কখন আটকে যেতে পারে। পার্টিকুলার এই ধরনের অঙ্কই এক্সারসাইজও আছে, বা এগুলোই ঘুরি ফিরি আসে, আইদার উদাহরণ 1 অথবা উদাহরণ 2। তো এইগুলোকে ভালো করে দেখবি। উদাহরণ 1, 2, 3, উদাহরণ 1, 2, 3, এই তিনটাকে কাজ দিয়ে দে, আমাকে একটা পেন দে। উদাহরণ 1, 2, 3, তার সঙ্গে রোলের উপপাদ্যটাও স্টার। উদাহরণ 1, 2, 3 ভালো করে দেখবি, ঠিক আছে? তো এবার চলে আসি ল্যাগ্রেঞ্জে। ল্যাগ্রেঞ্জে আর বেশি কিছু বলার ব্যাপার থাকবে না, যা বলা হয়েছে রোলেই বলা হয়ে গেছে। বেসিস ল্যাগ্রেঞ্জের মধ্যম মান উপপাদ্য পেয়েছি, সেটিংটা
রোল যেখানে শেষ হচ্ছে ল্যাগ্রাঞ্জ শুরু হচ্ছে। ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য, ঠিক আছে। তো ল্যাগ্রাঞ্জ কি বলছে? ল্যাগ্রাঞ্জ কি বলছে দেখ তো, ল্যাগ্রাঞ্জ প্রথম দুটো পয়েন্ট একই বলেছে না, তাই তো? পেয়েছিস? ল্যাগ্রাঞ্জ প্রথম দুটো পয়েন্ট একই বলছে। এটারও কিন্তু থিওরি কিন্তু ইম্পর্টেন্ট, বলে দিল যে উপপাদ্যটি লেখো ল্যাগ্রাঞ্জ। তো প্রথম দুটো পয়েন্ট একই, তারপরে কি ও থার্ড পয়েন্টটা আনেনি। থার্ড পয়েন্ট না এনে কি করছে, যে বলছে যে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এইটা হবে হলো এফ ড্যাশ সি এর মান, ঠিক আছে। তুই যদি একটু ভালো করে অবজার্ভ করিস, রোল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটিয়েছে, যে এক্স্যাক্টলি যদি এফ বি ইকুয়ালস টু এফ এ হয়, মানে কি এখানে এফ এ বসছে, এফ এ তো কেটেই যাচ্ছে, তাহলে এফ ড্যাশ সি কি হবে, 0 হবে। রোলের আলোচনাটা ছিল পার্টিকুলার একটা ছোট জায়গায়, যে এফ বি ইকুয়ালস টু এফ এ হলে এফ ড্যাশ সি 0 হবে। তো ল্যাগ্রাঞ্জ দেখলো এটা একটা সীমাবদ্ধতা আছে, তো ব্যাপারটাকে একটু বড় জায়গায় ভাবা যায়। যদি এফ বি ইকুয়ালস টু এফ এ না হয়, নট ইকুয়ালস টু এফ এ হয়, সমান যদি না হয়, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওই ব্যাপারটা দেখলো যে এফ ড্যাশ সি ভ্যালুটা হয় এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। বোঝা যাচ্ছে? তাহলে ব্যাপারটা তাহলে দুজনেরই একই জিনিস, অলমোস্ট কনসেপ্ট, আলাদা কোনো কাজ কি করতে হবে? যা যা আলোচনা করলাম রোলে সবকিছু এখানে অ্যাপ্লিকেবল, আর ওখানেও যা যা জায়গায় আটকে ছিল এখানেও সেম সেম জায়গায় আটকাবে। সেই মড এক্সেও সেম, কট এক্সেও সেম, একই জায়গায় আটকাবে। এনি ডাউট? আর শুধু কি ওখানেও তো এফডি আর এফ এ তো বের করতেই হচ্ছিল, ওখানে ইকুয়াল দেখে এফ ড্যাশ সি 0 করছিলাম, এখানেও এফডি এফ এ বের করতে হবে, শুধু এখানে কি বাংটা বসে যাবে, তাই তো? বোঝা যাচ্ছে? তো তাও একটা উদাহরণ দেখ, উদাহরণ একের একই দেখ, উদাহরণ একের এক। উদাহরণ একের এক দেখ, দেখ তো এটা একটা বহুপদী অপেক্ষক, একই না? এখানে তোর মড বা অন্য কিছু নেই, বহুপদী অপেক্ষক। এটা একটা বদ্ধ বিস্তার, বদ্ধ বিস্তার। তাহলে এটাকে আমি বলতে পারি সন্তত এবং অবকলনযোগ্য এমনি হবে। এনি ডাউট? আচ্ছা, কি বের করতে হচ্ছে? f3 বের করা যাবে, f4 বের করা যাবে। অবভিয়াসলি এটা ইকুয়াল হবে না, তো সেগুলো সব এখানে বসে যাবে। f4 মাইনাস f3 বাই 4 মাইনাস 3 f ড্যাশ সি, দেন সেখান থেকে c এর মান বেরিয়ে যাবে। এই কাজই করেছে। c এর মানটা দেখ 3.5 বেরিয়েছে, স্বাভাবিকভাবে সেটা 3 থেকে 4 এর মধ্যেই আসবে। ক্লিয়ার? এই হলো ল্যাগ্রাঞ্জ। তো উদাহরণ 1, এটা পুরো স্টার মেরে রাখ, পুরো সেটটা দেখবি। উদাহরণ 1, ঠিক আছে। এবার তাহলে এক্সারসাইজে চল। এক্সারসাইজে কি কি কাজ করবি? পুরো সিলেক্টিভ করে দিচ্ছি, দেখ। এমসিকিউ 3 থেকে 9 করবি, এমসিকিউ 3 থেকে 9 দাঁড়াচ্ছিস, কথা বলছি। এক্সারসাইজে চলে গেছি, ও উদাহরণে পড়ে আছে। এমসিকিউ 3 থেকে 9 অতি সংক্ষিপ্ত 2 এ 2, 3, 5, 8, 9, 3, 5, 8, 9, হ্যাঁ 11। আচ্ছা, এবার এখানে যেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেটা হলো 3 এর দাগটা, ইংলিশ 3 পুরোটা পুরো সেটটা। কারণ দেখ এটা প্রযোজ্য নয়, খেয়াল করছিস? আচ্ছা, প্রযোজ্য নয়। 3 এর দাগে 5টা অঙ্ক আছে তো, এটা 3টে কেসের জন্য আটকাতে পারে, আইদার সন্তত অথবা অবকলনযোগ্য অথবা ইকুয়াল নয়, এফ এ ইকুয়াল নয়। তো 3টে কেসে অনেক কিছু মানে উদাহরণ থেকে আলোচনা করা হলো, ঠিক আছে। এই 3 এর দাগটা। আচ্ছা, আর কোনটি হলো কাজ করছেন এটা দেখাতে হবে। হ্যাঁ, ওই যেগুলো আলোচনা করলাম মড এক্স দিয়ে বা কট এক্স দিয়ে, হয় সন্তত নয়, মানে কোথাও একটা এফ এক্স এ বা এফ ড্যাশ এক্স এ অসংগত হয়ে যাচ্ছে, সেটা দেখাতে হবে। আচ্ছা, 8 এর দাগে 3 এর দাগটা পুরোটা বললাম, তারপরে 8 এ চলে গেল। 8 এর দাগে 2, 3, 4,
ব্যাস ওভার ব্যাস ওভার হ্যাঁ Let's see now. তবে কেয়ারফুল যে কটা আসতে যা যা উদাহরণ দাগিয়ে দিলাম উদাহরণ কিন্তু সব দেখবি এটা কিন্তু আমি আসে না আর অ্যাকচুয়ালি ওই টাইপের জিনিসগুলোই আছে যেগুলো দাগালাম এবার আমি যেটা বলছি যে উদাহরণ যেগুলো দাগালাম সেগুলো কিন্তু সব দেখবি কারণ এক্সারসাইজ সলভের জন্য বলছি না কিন্তু কোশ্চেনে কিন্তু উদাহরণ থেকে হিউজলি আসে যে উদাহরণগুলো দাগালাম উদাহরণ কি 1 2 3 দাগিয়েছি আরেকটা কি ল্যাগ্রাঞ্জ থেকে দাগানো হয়েছে তো উদাহরণগুলোকে খুব ভালো করে দেখবে